नमस्कार बंधुरा और प्रियजनेरा एबार आमादेर गंतव्य पृथिवीर द्वितीय बृहत्तम प्राचीरेर दिके। आमरा जानी पृथिवीर प्रथम बृहत्तम प्राचीर चीने रयेछे, पृथिवीर द्वितीय बृहत्तम प्राचीर रयेछे आमादेर भारतवर्षे राजस्थानेर कुम्भलगढ़े। स्क्रिने देखছেন আমাদের রাজস্থান ট্রিপের আইটিনারির একটা রুট ম্যাপ। গত ভিডিওগুলি যারা দেখে এসেছেন তারা জানেন আমরা এখন যোধপুর থেকে আসছি। যোধপুর থেকে কুম্ভলগড়ের দূরত্ব 177 কিলোমিটার, সময় নেব 3 ঘন্টা 40 মিনিট। রাস্তায় আমাদের যে কাজটা করতে হলো সেটা হলো হোটেল বুকিং, যেটা একটু রিস্কি হয়ে গেছিল রাস্তায় বেরিয়ে হোটেল বুকিং, তবে অসুবিধা কিছুই হয়নি। আমরা বোধহয় কুম্ভলগড়ের সীমানায় ঢুকে পড়েছি। কুম্ভলগড় নামটা শুনলেই রূপকথার গল্প বা সেই সময়কার কথা মনে পড়ে। পোশাক আশাক বলে দিচ্ছে এ রাজস্থান। সন্ধে হয়ে এলো, আমরা চলেছি হোটেল জয়গড় প্যালেসের দিকে। পাহাড়, জঙ্গল, জল পেরিয়ে অচেনা রাস্তায় কোথায় চলেছি কি জানে, গুগল ম্যাপই ভরসা। তবে যখনই এমন অচেনা রাস্তায় বেরোবেন অবশ্যই ম্যাপ ডাউনলোড করে নেবেন, যাতে নেটওয়ার্ক না থাকলেও অফলাইন ম্যাপ দেখতে পারেন। যত এগোচ্ছি জঙ্গল আর নির্জনতা বাড়ছে। যদি বা কিছু লোক গাড়ি দেখা যাচ্ছে, তাদের দেখে ভয় পাবো না স্বস্তি পাবো এই ভাবতে ভাবতে এগোচ্ছি। তবে রাজস্থান অতিথি বৎসল প্রদেশ, সেই ভরসায় এগিয়ে চলেছি। অবশেষে 7:45 হোটেল পৌঁছালাম। ছোট্ট করে হোটেল ট্যুর করিয়ে দিই। সামান্য স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা বুঝে নিতে। বোঝাই যায় এই জায়গা কখনো ঘন পাহাড়ি জঙ্গলে দুর্ভেদ্য ছিল। আজ এখানে রাজারাজরার কীর্তিকলা বসতি দেখানোর জন্য ভিড় টানতে হোটেল গজিয়ে ছোট শহর হয়ে উঠেছে ঠিকই। যদি ভারতের ইতিহাস আর ভারতের ভূগোল ভালো করে পরখ করে দেখেন তাহলে জানবেন ভারতের ভূখণ্ড প্রকৃতি নিজের নিয়মে যেমন উর্বর করে রেখেছে, তেমনি প্রতিবেশীদের থেকে লুকিয়েও রেখেছিল। বিশ্বাসঘাতকরা এই দেশে জন্ম না নিলে বিদেশি শক্তির কস্মিনকালেও ক্ষমতা হতো না এদেশে রাজত্ব করার। ঘরের গোপন রাস্তা দেখিয়ে এনেছে ঘর শত্রু বিভীষণ রায়। বাকি গল্প কাল সকালে। গুড মর্নিং কুম্ভলগড়। এখন সকাল 9:30। সকালবেলা বুঝতে পারলাম আমরা যে উচ্চতায় রয়েছি তা শীতে কুয়াশা আর বর্ষায় মেঘের রাজ্য। ওই রাস্তায় আমরা কাল হাঁটছিলাম, তার নিচেই কিনারা রুফটপ রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, যেখানে গত রাতে ডিনার করলাম। রাতে যে দিকটা অন্ধকার ছিল এবার সেই দিকটা দেখাই। কেমন পাহাড় কেটে এ হোটেল, এই শহর সেটা বোঝা যায়। ওই পাঁচিলের ওপরে লেজ ঝোলা হনুমান বসে আছে, সেটা খেয়াল করছেন তো? এরা না থাকলে জঙ্গল জঙ্গলই মনে হয় না। যাক, এবার কুম্ভলগড় চষে বেড়ানোর পালা। চলুন ইতিহাস দেখাই। এই রাস্তা দিয়েই গত সন্ধ্যায় আমরা অন্ধকারে হাতড়ে হাতড়ে হোটেল ঢুকেছি। রাতে ভয় হচ্ছিল, অচেনা পাহাড়ি রাস্তা, জন্তু জানোয়ার ডাকাত কি আছে দেখতে তো পাচ্ছি না। তা এই হলো দিনের চেহারা, মনোরম। বাইরে এখন 16 ডিগ্রি অ্যাজ পার ইন্ডিকেটর, কিন্তু ফিল হচ্ছে আরও কম। সুতরাং শীতকালে রাজস্থান এলে গরম জামা নিয়েই আসবেন, আর দিনের জন্য হালকা জামা। সাইনবোর্ড বলছে অবশ্য বন্যজন্তু আছে, মানুষের জ্বালায় কি থাকার উপায় আছে? তাদের বাসস্থান তো আমরাই পরিষ্কার করে ঢুকে পড়েছি। আচ্ছা, এই বেলা বলে রাখি, যারা উদয়পুর আসবেন তারা কিন্তু একই সঙ্গে রনকপুর জৈন টেম্পল, কুম্ভলগড়, উদয়পুর সিটি, নাথদ্বারা ও চিত্তরগড় একই সঙ্গে করে নেবেন। আমাদের যেহেতু আজমের হয়ে প্রধান ট্যুরিস্ট প্লেসেসগুলো এক্সপ্লোর করার ছিল, তাই সব ঘুরে আবার উদয়পুরের দোরগোড়ায় এলাম। ফিরবো তো সেই মুম্বাই। পজ করে করে ম্যাপটা বুঝে নেবেন, একটু ঘুরতে সুবিধে হবে। জঙ্গলে মাঝে মাঝে বেশ কোয়ালিটি হোটেলস তৈরি হয়েছে। দুর্গের প্রথম প্রবেশদ্বার ছিল আরেত পোল, সেখান থেকে পাহাড় নেমে এসে এই হাল্লা পোল অবস্থিত।
হাল্লা পোলের ঠিক পরেই রয়েছে বাদশাহী বাবরি মানে স্টেপওয়েল। 1578 সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি শাহবাজ খানের আক্রমণের পর সৈন্যরা প্রাচীরের বাইরে ঘাঁটি গাড়ে। তাদের জল সরবরাহের জন্য এই স্টেপওয়েল তৈরি করান সম্রাট আকবর। গুগল ম্যাপে পাওয়া না গেলেও টিকিট কাউন্টারের পাশেই গড়ের সম্পূর্ণ ম্যাপ আছে, তাতে এই স্টেপওয়েলের অবস্থান চিহ্নিত করা আছে। আচ্ছা, ফোর্টে ঢোকার মুখে স্থানীয় যুবকরা এই যে লাখেলা তালাও বোটিং এর অ্যাড দিচ্ছে, এটি কিন্তু অন্যদিকে। আমি গুগল ম্যাপ করে দেখেছি, আপনারা ম্যাপে দেখতে পারেন। সুতরাং ফোর্টে যাওয়ার পথে এদের ফাঁদে পা না দেওয়াই ভালো। ফেরার পথে পরের দিনের জন্য বুকিং করার কথা ভাবতে পারেন। এই দুর্গম স্থানে অজেয় দুর্গটিতে প্রবেশ করতে আপনাকে 7টি পোল পেরোতে হবে। আমরা পেরিয়ে এসেছি আরেক পোল ও হল্লা পোল। এই পোল দুটো বলা যেতে পারে দুর্গের সীমা নির্দেশক পোল। এরপর আসছে হনুমান পোল। তবে দুর্গে প্রবেশের প্রথম দরওয়াজা রামপোল। হনুমান পোল হল্লা পোল থেকে 500 মিটার দুর্গের দিকে ভেতরে অবস্থিত। বর্তমানে এর সামনেই পাবেন কার পার্কিং ও টিকিট কাউন্টার। মহারানা কুম্ভই এই ফটক 1459 সালে দ্বিতীয় প্রধান প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। হনুমান মন্দির স্থাপন করে এই ফটকের নাম হনুমান পোল করা হয়। 570 বছর আগের কথা বলছি, যখন এই ফটক নির্মাণ করতে গিয়ে এক আত্মবলিদান হয়। হতে পারে এ গল্প, হতে পারে এই সত্যি। তবে এমন আত্মবলিদানের গল্প রাজস্থানের প্রত্যেকটি দুর্গতেই শুনতে পাওয়া যায় এবং প্রত্যেকটি গল্পই কিন্তু আমি প্রতিটি ভিডিওতে বলেছি। ডিসেম্বর মাসে এ ঘন কুয়াশা নাকি ঘন মেঘ কে জানে, এই উচ্চতায় মেঘের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পেলাম। গাড়ির কাছে সেটা আপনারা দেখতেই পেয়ে গেছেন। আমরা চলে এসেছি রামপোলে। তারপরেই দুর্গের শুরু। আমাদের বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার এবং দুপাশেই ওপেন কার পার্কিং। টিকিট মূল্য সামান্যই, মাথাপিছু 40 টাকা। প্রবেশ করতেই যেটা চোখে পড়বে তা হলো বাঁ দিকে গণেশ মন্দির, তার সামনে 4 ভুজা মন্দির, সামনে বাদল মহলে যাওয়ার রাস্তা, ডান দিকে একটি কোর্টইয়ার্ড এবং নীলকান্ত মহাদেব মন্দির, আর তার পেছনে পরপর আরও মন্দির। রামপোলের সঙ্গে সেই বিখ্যাত প্রাচীর, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাচীর। ঢুকতেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফোর্টের একটি সংক্ষিপ্ত ইতিহাস ও ম্যাপ প্রস্তর খণ্ডে এনগ্রেভ করে রেখেছেন। আপনারা পজ করে পড়ে নিতে পারেন, অথবা আমিও ভিডিওর সঙ্গে সঙ্গে সেই ইতিহাসই আপনাদের বলতে থাকছি। দুর্গে প্রবেশের আরও একটি ফটক রয়েছে, যেটি দুর্গের পূব দিকে প্রতিষ্ঠিত। সেটির নাম বিজয়পোল। রামপোল থেকে বাদুল মহল পর্যন্ত যেতে আমাদের আরও 5টি ফটক পেরোতে হবে। নাম যথাক্রমে ভৈরন পোল, নিম্বু পোল, চৌগান পোল, পগদা পোল এবং গণেশ পোল। এরপরেই পাওয়া যাবে বাদল মহল, যেটি সর্বোচ্চ উচ্চতায় পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। কুম্ভলগড় দুর্গটি আরাবল্লী পর্বতের 13টি চূড়ার উপরে এমন কৌশলে বানানো হয়েছে যে বাইরে থেকে এই দুর্গের অবস্থান আন্দাজ করা অসম্ভব। সেই সঙ্গে আরাবল্লী পর্বতের ঘন জঙ্গল দুর্গকে আরও আড়াল করেছে, করে তুলেছে দুর্গম। মহারানা কুম্ভ দুর্গের প্রাচীর যে বিশাল এবং মজবুত করে গড়ে তুলেছিলেন, বিশাল এই প্রাচীরের ওপরে পাশাপাশি 8টি ঘোড়সাওয়ার সেই সময় যাতায়াত করত বা করতে পারত। এসব মিলেই এই দুর্গকে আরও বেশি অজেয় করে তুলেছিল। মুঘলদের বারবার আক্রমণেও এই দুর্গ কখনো রানা কুম্ভের জীবদ্দশায় কেউ জয় করতে পারেনি। এখানে ভৈরবনের মন্দির পড়েছিল। আমরা চলে এসেছি ভৈরন মন্দির, সামনেই ভৈরন পোল। এবার বলি সেই আত্মবলিদানের গল্পটি। দেহ ওইখানে পড়েছিল, ওই ভৈরব পোলে। এই পাহাড় চূড়ায় ঘন জঙ্গলের মাথায় এমন একটি দুর্গ নির্মাণ অকল্পনীয় সিদ্ধান্ত ছিল। রানা কুম্ভকে সম্মুখীন হতে হয় অনেক বাধা বিপত্তির। রাজার কারিগর বারবার পাঁচিল নির্মাণ কাজ শুরু করলেও তা রাতারাতি ধসে পড়ছিল। ওই পাহাড়েই বসবাসকারী এক সাধু রাজাকে জানালো কোনো এক অভিশাপের কথা, এবং এও বলেন কারোর আত্মবলিদানেই পাহাড় অভিশাপ মুক্ত হতে পারে। যখন আত্মবলিদানের জন্য রানা খোঁজ লাগালেন, সাধু নিজেই রাজি হয়ে যান আত্মবলিদান দিতে। তিনি এও বলেন তিনি মন্ত্র উচ্চারণকালে যেখান থেকে হেঁটে যাবেন সেখান থেকে দুর্গের সীমা শুরু হবে। যেখানে তিনি থামবেন
সেখানে যেন রানা তার মুণ্ডচ্ছেদ করেন। আজ সেই স্থানেই আমরা দাঁড়িয়ে এবং এখানেই সাধুর নামে মন্দির করা হয়েছে। এই জায়গায় ভৈরন পোলও নির্মাণ করা হয়। এই ভৈরবী সাধুর নাম অনেকে মীর বাবাও বলেন। এরপর মুন্ডহীন দেহ আরও 1 কিলোমিটার হেঁটে এগিয়ে যায়। তারপর সাধুর মুন্ডহীন ধরটি যেখানে অবশেষে পড়ে যায়, সেখানে মহারানার প্রাসাদ নির্মিত হয় বলে কথিত আছে। এমন আত্মবলিদানের গল্প কেন কে জানে রাজস্থানের প্রায় সব দুর্গগুলোতেই প্রচলিত রয়েছে। হয়তো এত দুর্গম জায়গায় দুর্গগুলোর অবস্থান, তাই রাজপরিবার, সৈন্য, কর্মচারীদের ভয় কাটাতে অভিশাপ মুক্তি পূজা পার্বণ ইত্যাদির আবরণে কিছু কাহিনী বা বিশ্বাসের প্রতিষ্ঠা করা হতো। আমরা বেরোচ্ছি চৌগল পোল। এই রাস্তা বাদল মহলের দিকেই যাচ্ছে। মনে হচ্ছে সামনে আরও 2টো পোল পেরোতে হবে। দুর্গের মধ্যে 360টিরও বেশি মন্দির রয়েছে, যেগুলো শুধুমাত্র হিন্দু মন্দির নয়, কিছু জৈন মন্দিরও রয়েছে। সুতরাং কারোর পক্ষে একবেলা পুরো দুর্গ ঘুরে দেখা সম্ভব নয়। আচ্ছা, আমাদের বাদিকে পাচ্ছি কামানের ঘর, মানে এখানে একটি অস্ত্রাগারও রয়েছে হয়তো। এখন কিন্তু বাজে সকাল 10:30, কিন্তু কেমন মেঘ কুয়াশায় ঢেকে যাচ্ছে যত উপরে উঠছি, সঙ্গে তেমনি হাওয়া। বোঝা যাচ্ছে একদম উপরের মহলটির নাম বাদল মহল কেন। আমরা রয়েছি আরাবল্লী পর্বতের একদম চূড়ায়। দারুণ ব্যাপার। মহারানা কুম্ভের এই দুর্গটি ছিল সর্বাধিক পছন্দের রাজধানীগুলির মধ্যে দ্বিতীয় সর্বাধিক পছন্দের রাজধানী। প্রথমটি ছিল চিত্তরগড়। এর ভিডিও আপনার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন, অথবা আই বাটন থেকে দেখে নেবেন। তার রাজ্যের 84টি দুর্গের মধ্যে রানা কুম্ভ স্বয়ং 32টি নির্মাণ করেছিলেন বলে জানা যায়, এবং কোনো সন্দেহ নেই কুম্ভলগড় সবচেয়ে বড়, বিস্তৃত এবং সুরক্ষিত। এখন আমরা রয়েছি রানা কুম্ভের প্রাসাদের বাইরের অংশে। এই বন্ধ দরজাগুলোর ঘরে মহারানা কুম্ভের ঘোড়া রাখা থাকতো, মানে এ রাজার আস্তাবল। যদিও দরজাগুলো পরবর্তীকালে লাগানো হয়েছে। আরাবল্লী পর্বতের চূড়া, তার ওপর এই গড়ের উচ্চতা, কোথাও কোথাও মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি এক একটা। মেঘ, হাওয়া আর ডিসেম্বরের তাপমাত্রা সব মিলিয়ে হোটেল থেকে বেরোনোর পর থেকেই আমার নাক দিয়ে সুসুর করে জল গড়াতে শুরু করেছে। এই গড়ে সে আমলে 15,000 মানুষের বাস ছিল। এত মানুষ না থাকলে যদি কখনো কোনোভাবে সমভূমি মানুষের চোখে পড়ে গেলে কে জানে, নির্ঘাত মনে হতো এ কোনো স্বর্গের ভবন। চলে এসেছি বাদল মহলের কাছে, দি প্যালেস অফ ক্লাউডস। এটি 2 তল বিশিষ্ট একটি ভবন। কুম্ভলগড় তৈরি হয় 1448 সালে, আর এই ভবন তারও অনেক পরে, বা বলা চলে সব শেষে, 1885 থেকে 1930 সালের মধ্যে রানা ফতেহ সিং এর নির্দেশে। আমরা রয়েছি বাদল মহলের কোর্টইয়ার্ডে, অর্থাৎ উঠোনে। এই গোল কুণ্ডটি ছিল রাজার আমলের অগ্নিকুণ্ড। সর্বোচ্চ উচ্চতায় এই অগ্নিকুণ্ড বানানো হয়েছিল পরিকল্পিতভাবে। যদি কখনো দুর্গ দুয়ারে শত্রু আক্রমণ হচ্ছে বা শত্রুর প্রবেশ হচ্ছে, তাহলে এই কুণ্ডে আগুন জ্বালানো হতো বড় করে, আর এই উচ্চতা থেকে আগুন দেখা যেত দূর দূরান্ত। খবর চলে যেত অন্যান্য গড়ে। এবার চলে এসেছি উঠোনের অন্য কোনায়, সেই জায়গায় যেখানে গল্পে সেই মীর বাবার মুন্ডহীন দেহ হেঁটে এসে পড়ে গেছিল। গল্পটা মনে আছে তো? নইলে আবার ব্যাকওয়ার্ড গিয়ে শুনে নিন। মুনির আত্মবলিদানের পর রাজার দুর্গ নির্বিঘ্নে তৈরি হয়েছিল। রাতারাতি গাঁথুনি আর খসে পড়ছিল না। তার এই মহিমায় জনসাধারণ তাকে ভৈরবনাথ শিবের অংশ মনে করছিলেন। তাই যেখানে মুনির মুন্ড পড়েছিল সেখানে ভৈরব পোল, এবং এখানে যেখানে দেহ পড়ে সেখানেও তার অন্তিম সংস্কারের পর ভৈরব মন্দির রাজা নির্মাণ করে দেন। এবার চলে এসেছি প্রাসাদের জানানা মহলে। 600 বছর পুরনো এই মহলের দেওয়ালে যে পেন্টিং দেখা যাচ্ছে তা সে আমলের ভেষজ রং, মানে পাতা, ফুল, সবজির রস থেকে তৈরি করা রং দিয়ে আঁকা। আর আমরা ঘুরছি রানী মহলের বারান্দায়, যেখানে বসে রানীরা ও মহিলারা উঠোনে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করতেন। এবার দেখাই জানানা মহলের ভেতরের অংশ, যেখানে জালি দেওয়া জানালা বা ঝরোকা দেখা যাচ্ছে। রানীরা এই ঝরোকা দিয়ে বাইরের জগৎ দেখতেন, কিন্তু বাইরের জগৎ রানীদের বা মহিলাদের দেখতে পেত না। এবার চলেছি প্রাসাদের ছাদে। এখান থেকে উঠোনও পরিষ্কার দেখা যায়। মহলের কিন্তু দুটো অংশ,
জানানা মহল রয়্যাল লেডিসদের জন্য, মর্দানা মহল রয়্যাল মেল মেম্বার্সদের জন্য, এবং এটি সব প্রাসাদেই তাই হয়। কিন্তু দুটো মহলই উঠোন থেকে ইন্টারকানেক্টেড। আমরা দেখছি জানানা মহল থেকে মর্দানা মহল, যেখানে সৈন্য মোতায়েন থাকতো দূর দূরান্ত নজর রাখার জন্য। উপর থেকে যুদ্ধে অংশ নেওয়ার ব্যবস্থাও ছিল, সংকেতবাহক পতাকাও হয়তো মোতায়েন থাকতো। এই দুর্গের প্রবেশপথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খোদিত ইতিহাসে লেখা ছিল যে মনে করা হয় 2nd সেঞ্চুরি BCE, অর্থাৎ আজ থেকে 2200-2300 বছর আগে জৈন রাজা সম্প্রীতির আমলে এই গড় তৈরি হয়েছিল। রাজা সম্প্রীতি হলেন সম্রাট অশোকের নাতি। মহারানা কুম্ভ সেই জৈন রাজার গড়ের ধ্বংসাবশেষের ওপর নিজের গড় পুনরুদ্ধার, বিস্তার ও স্থাপনা করেন। আর এমন একটি প্রাচীন সম্ভ্রান্ত অজেয় দুর্গতে যদি আপনারা এভাবে নাম খোদাই করেন কোনো গৌরবময় কাজ না করে, এ কিন্তু আমাদের দেশের লজ্জা। বিদেশি পর্যটকদের কাছে নিজের অশিক্ষার পরিচয় নাইবা দিলেন। এবার আমরা বাদুল মহল ছেড়ে পাশেই নিচের কুম্ভ মহলে চলেছি। এই মহলের প্রাচীনত্ব দেওয়ালি বলে দিচ্ছে। ঢুকতেই রয়েছে নবদুর্গা মাতা মন্দির, যার পূজা মেওয়ারে এখনও হয়ে থাকে। মন্দিরের ভেতরে নাকি এক অখণ্ড জ্যোতি অর্থাৎ সদা প্রজ্বলিত একটি প্রদীপ রাখা আছে। আমরা যেহেতু দরজাগুলো বন্ধই পেলাম, চলে যাব মহলের অন্য অংশে। দেখেই বোঝা যায় রাজার মহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে সরকার দেরি করে ফেলেছে, অথবা নজরে এসেছে অনেক পরে। কক্ষ অনেক, বোঝা দেয় কোনটা কোন কক্ষ, ইতিহাসবিদরা বলতে পারবেন। তবে মজবুতি এত বেশি যে 700 বছর ধরে জল, হাওয়া, তাপ সহ্য করে এখনও এর কাঠামো দাঁড়িয়ে আছে। রাজা কুম্ভ শুধু পরাক্রম রাজাই ছিলেন না, ছিলেন শিল্প অনুরাগীও। রানা কুম্ভের মেওয়ার রাজ্য বর্তমানের মধ্যপ্রদেশ ও রাজস্থানের বিশাল অঞ্চল জুড়ে ছিল। সবচেয়ে বেশি সংখ্যক দুর্গও কুম্ভ রাজাই তৈরি করে গেছিলেন, যার সংখ্যা আগেই উল্লেখ করেছি। খুব ভালো হয় যদি এখানকার সন্ধে 6টার লাইট অ্যান্ড সাউন্ড শো আপনারা অ্যাটেন্ড করেন। গরমে এই শো পিছিয়ে 7টায় হয়ে যায়। এই শোয়ে রানা কুম্ভের পরাক্রমশীলতার একটা ইতিহাসের ছবি পাওয়া যায়। শোয়ের টিকিট মূল্য 170 টাকা। মহারানা কুম্ভের পরাক্রমে এই দুর্গ অজেয় থাকলেও জনপ্রিয় এই রাজাকে হত্যা করেন তারই প্রিয় পুত্র প্রথম উদয় সিং। নীলকান্ত মহাদেব মন্দিরে মহাদেবের লিঙ্গের সামনে পূজায় বিলীন থাকাকালীন পুত্র তাকে হত্যা করে। তবে প্রথম উদয় সিংহেরও 1473 সালে অজানা কারণে আকস্মিক মৃত্যু হয়। হয়তো এও গোপন হত্যাই হয়েছিল, কেননা জনপ্রিয় রাজাকে এভাবে হত্যা জনসাধারণ নিতে পারেনি। এবার আমরা চলেছি দেশের প্রসিদ্ধ পরাক্রমশীল রাজা মহারানা প্রতাপের জন্মস্থানের দিকে। মহারানা দ্বিতীয় উদয় সিং, প্রথম নন কিন্তু দ্বিতীয় উদয় সিং, যিনি উদয়পুরের প্রতিষ্ঠাতা, তার পুত্র ছিলেন মহারানা প্রতাপ। জন্ম হয় 1540 সালে মে মাসের 9 তারিখ। বাদল মহলের পাশে এই অংশটিও নির্ঘাত কোনো প্রাসাদ ছিল। ঘুরতে ঘুরতে 11:15 বেজে গেছে, মেঘ হাওয়ার দাপট কিন্তু কমেনি। ওই কক্ষেই মহারানা প্রতাপের জন্ম হয়। রানা প্রতাপের জন্মস্থানটি রক্ষণাবেক্ষণের জন্য অনেক দিন থেকেই বন্ধ করা আছে। মুঘল সম্রাট আকবর সব রকমভাবে অনেক চেষ্টা করেও যখন কুম্ভলগড় দখল করতে পারলেন না, তখন নানা রকম শান্তি কূটবার্তা এই রাজধানীতে পাঠাতে লাগলেন। কিন্তু সাহসী রাজা প্রতাপ সিং সব প্রস্তাব দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন। শেষে হলদিঘাটিতে 1576 সালে মহারানা প্রতাপ আকবরের কাছে পরাজিত হন। এর ইতিহাস আমাদের হলদিঘাটি ভিডিওতে পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশনে অথবা আই বাটন থেকে সংগ্রহ করে নেবেন দয়া করে। এই পরাজয়ের পরেই আকবর সেনাপতি শাহবাজ খান এই অজেয় দুর্গ দখল নেন। তবে 1582 সালে দিওয়ারের যুদ্ধে মহারানা প্রতাপ তার হারানো সমস্ত রাজ্য আবার পুনরুদ্ধার করে নেন। তারপর থেকে এই দুর্গ আর কখনো কেউ দখল নেয়নি। মহারানা প্রতাপের জন্মস্থানের পাশেই এটা যে জলের ট্যাঙ্ক ছিল সেটা বলার প্রয়োজন নেই। 15,000 দুর্গবাসীর
জলের চাহিদার অনেকটাই মেটাতে পারত। বর্ষায় বৃষ্টির জল ধরে রাখা হতো, শুখা মরশুমে উটের পিঠে চাপিয়ে এই ট্যাঙ্কিতে জল ভরা হতো। আরও একটি সুন্দর ব্যবস্থা দেখাতে চাই। ওই অংশটিও একটি জলাধার, যেখানে বর্ষায় বাদল মহলের ছাদের জমা জল ওই ছিদ্রগুলো দিয়ে এসে ওই জলাধারে জমা হতো, তারপর ভেতর থেকে ফিল্টার হয়ে চলে আসতো এই প্রধান জলাধারটিতে। সেই যুগের ওয়াটার হারভেস্টিং, তাই না? ট্যাঙ্কের পাশে এই ধ্বংসাবশেষ তাহলে কি ছিল? সৈন্যদের ও কর্মচারীদের জন্য রান্নাঘর, নাকি আমদরবার সভাগৃহ? যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে জানালে উপকৃত হব। এবার আমরা চলে এসেছি বাদল মহলের নিচে তোপখানায়, যেটি 1800 শতকে বানানো হয়েছিল, কেননা কামান ভারতবর্ষে প্রথম মুঘলরাই নিয়ে আসে। 1500 শতকে কামানের ব্যবহার ছিলই না। এখানে আপাতত কয়েকটি কামানই রাখা আছে। বাকি কামান এই বংশের শেষ রাজধানী উদয়পুর মহলে নিয়ে গিয়ে রাখা আছে। নিচে নামার পথে দেখিয়ে দিই কামানে গোলার দাগ। অজয় দুর্গের দেওয়ালে হালকা এই ছাপ ফেলতে সক্ষম হয়েছিল শাহবাজ খান, যে গল্প একটু আগেই আপনাদের শোনালাম, মনে আছে তো? এ কিন্তু এই দুর্গের গুরুত্বপূর্ণ অধ্যায়, ভুললে চলবে না। এখন আমরা আছি নীলকান্ত মহাদেব মন্দিরের সামনে। সকালে যে কোর্টইয়ার্ডটি দেখিয়ে বাদল মহলের দিকে এগিয়ে গেছি, এখন সেখানে প্রস্তুতি পর্ব শেষে কুম্ভলগড় উৎসব শুরু হয়ে গেছে। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে এই প্রোগ্রাম 3 দিনের জন্য এখানে অনুষ্ঠিত হয়। মূলত ট্যুরিস্টদের উৎসাহিত করতেই এই ফেস্টিভ্যাল। আর আমরাও রাজস্থান ট্রিপ প্ল্যান সব জেলার উৎসবগুলো টার্গেট করেই করেছিলাম। এখন দাঁড়িয়ে আছি রামপোলের কাছে কুম্ভলগড় প্রাচীরের উপর। এই পোলের ভেতর আমরা ঢুকে গেছিলাম সকাল 10টার মধ্যে। এখন বাজে দুপুর 2:30। এখনও কুম্ভলগড়ে শুধু প্রাসাদের দিকটাই দেখেছি। এই গড়ে রয়েছে 360টি মন্দির, যার কিছু অক্ষত আছে, কিছু পুনরুদ্ধার করা হচ্ছে, কিছু ধ্বংসাবশেষ। এই গড়ের জৈন মন্দিরগুলো রাজা সম্প্রীতির আমলের, যার ধ্বংসাবশেষের উপর রানা কুম্ভ মন্দিরগুলি পুনরুদ্ধার করেন। মানে এই ভূমি 2300 বছরেরও আগেই সভ্যতার মুখ দেখে নিয়েছে। চলুন, যে প্রাচীরের জন্য এই গড় পৃথিবী বিখ্যাত, সেই প্রাচীর দিয়ে এগিয়ে এবার গড়ের অন্য দিকটা একটু ঘুরে দেখি। সন্ধ্যের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমাদের কুম্ভলগড় ট্যুর শেষ। আমরা রয়েছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাচীরের উপর। যে প্রাচীর তৈরি করতে আত্মবলিদানের প্রয়োজন পড়েছিল, নইলে দেবীর অভিশাপে দিনের আলোয় বানানো গাঁথুনি রাত পোহাতেই ভেঙে পড়ে যাচ্ছিল। এই সেই প্রাচীর যার উপর পাশাপাশি 8টি ঘোড়সওয়ার ঘোড়ার পিঠে চলাচল করতে পারত। এই সেই প্রাচীর যা এই দুর্গকে অজেয় থাকতে সাহায্য করেছে। 550 বছর পুরনো এই প্রাচীর আজও নতুনের মতো শক্তিশালী। 36 কিলোমিটার লম্বা এই প্রাচীর বাইরের দিক থেকে 15 ফুট পর্যন্ত উঁচু। জায়গায় জায়গায় এমন গোল গম্বুজ করা, যাতে বাইরের ওয়ালে শত্রু মই বা দড়ি লাগিয়ে সহজে চড়তে না পারে। ভেতরের ওয়ালে যুদ্ধকালীন সময় অনেক জায়গা পাওয়া যাচ্ছে, সে কিছুটা আন্দাজ করা যায়। দেওয়ালের গায়ে ছিদ্রগুলি নিজেকে আত্মগোপন করে নজর রাখা, প্রয়োজনে তীর ছোড়া বা গরম তেল শত্রুর ওপর ছুটতে পারার ব্যবস্থা। এই প্রাচীর যে আমলে তৈরি, সে আমলে কামান বন্দুকের ব্যবহার ছিল না। সামান্য হাঁটাহাঁটি করে একটি মালিকহীন উটের সঙ্গে খুনসুটি করতে গিয়ে তাড়া খেয়ে ফিরে এলাম নীলকান্ত মহাদেব মন্দিরে। এই মন্দিরে পাশেই পাওয়া যাবে লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট। আর কোর্টইয়ার্ডের পাশেই রয়েছে সামান্য খাবারের দোকান। এই সেই মন্দির যেখানে মহারানা কুম্ভ পুত্রের হাতে নিহত হন, যখন প্রার্থনায় মগ্ন ছিলেন। তিনি নাকি এত বিশাল দেহী ছিলেন যে মাটিতে বসে থেকেই এই দীর্ঘ শিবলিঙ্গের মাথায় ফুল জল দিতে পারতেন। কালো পাথরের এই শিবমূর্তি 12টি হাত বিশিষ্ট নীলকান্ত মহাদেব। মন্দিরটি দাঁড়িয়ে আছে 24টি বিশাল স্তম্ভের উপর।
ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2:30। আমাদের হোটেল এখান থেকে মাত্র 3.5 কিলোমিটার, গাড়ি নিয়ে গেলে লাগবে 10 মিনিট। আমরা এত হাঁটাহাঁটির পর ভাবলাম হোটেল ফিরে যাই, আবার 6টায় ফিরে আসব। ফোর্টের বাইরে রাস্তায় ভিড় দেখুন। আমরা হোটেল থেকে ফিরে এলাম কুম্ভলগড় ফোর্টে। তারপর সন্ধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো 1 ঘন্টার জন্য বসে গেলাম। ঠান্ডায় খোলা আকাশের নিচে অনেকেই কম্বল শল নিয়ে বসে পড়েছিল। ঠান্ডায় মুড়িসুড়ি দিয়ে খোলা আকাশের নিচে বসে ইতিহাসের সাংঘাতিক সব গল্প শোনা এ এক দারুণ অভিজ্ঞতা। স্বল্প অবসরে আমি অবশ্য সব গল্প বলে উঠতে পারলাম না, গল্প কিন্তু আরও আছে। যেমন দ্বিতীয় উদয় সিংহকে হত্যার পরিকল্পনার গল্প এবং তিনি কিভাবে বেঁচে গেলেন সেই গল্প। না হয় আপনারা এখানে এসেই শুনলেন, আমি আর ভিডিও বড় করব না। আপনারা ধৈর্য নিয়ে এতটা সময় দিলেন সেজন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি দেখে যদি মনে হয় অনেক ইনফরমেশনই আমি দিতে পেরেছি, তাহলে বাড়ির ছাত্রছাত্রীদের সঙ্গেও শেয়ার করে দেবেন। আর যদি ট্যুর প্ল্যান করতে চান তাহলে অবশ্যই আপনার সঙ্গী বা সঙ্গীদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।